আমি তো এই ক্রাশে স্কোয়ারলি বিমান বাহিনীর ফল্ট দেখি যে বিমানে ওঠার আগে প্রত্যেকটা বিমান থেকে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে একটা সার্টিফিকেশন নোট দিতে হয়, কে সার্টিফিকেশন করেছে। বিলায় লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, সার্টেনলি একজন রাজাকার হয়ে গেল, আবার রাজাকার হইলে দেশ ছাড়তে হবে। ফুয়াদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেটি হলো মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হবার ঘটনা, এরপর সেটি কেন হলো, কি হলো, দুজন বিশেষজ্ঞ বলছিলেন তারা এই সেক্টর নিয়ে কাজ করেন, নগরায়ন কিংবা এভিয়েশন নিয়ে। সেখানে আমরা যেটি বুঝলাম যে এই দোষগুলো হয় এভিয়েশন কিংবা স্কুল কর্তৃপক্ষ, তারা কেন এটি করলো, কিংবা রাজুক হতে পারে, কেন পারমিশন দিল এমন এমন ভবন করবার জন্য, কিংবা বিমানের মালিক যারা এই টিমান যারা প্রশিক্ষণ দেয় তারা হতে পারে। কিন্তু আমরা দেখলাম এই ঘটনা ঘটবার পর আজকে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হলো, সচিবালয়ে অবরুদ্ধ করা হলো, নানান গুজব রাত থেকে চলছিল যে শিক্ষার্থীদের কত শিক্ষার্থী মানে মারা গেল, নিখোঁজ, কেন প্রকাশ করছে না, মানে একটি পুরো দেশকে ট্রমাটাইজড করে ফেলা হলো এবং সেখানে সংঘর্ষ হলো আমরা দেখলাম আজকে। এই ঘটনা ঘিরে মানে এটি কেমন হলো, একটি শোকের বিষয় নিয়ে? মানে এটা হচ্ছে যে দিল্লি এবং আওয়ামী লীগের পলিটিক্যাল ডিসকোর্সের একটা অংশ আর কি। এই পুরো গ্র্যান্ড ন্যারেটিভটা যদি কারো কাছে পরিষ্কার থাকে তাহলে বোঝা যাবে যে আসলে মানে ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন আছে, ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডে বলে আর কি, যে আপনি বল মারবেন একদিকে, লাশ পড়বে আর একদিকে আর কি। তো এখন হচ্ছে এই পুরো ঘটনাটার জন্য দায় নেওয়ার কোশ্চেন যদি আসে, দায়টা আসলে কে নেবে? ওভারঅল যে কোনো ঘটনার ক্রেডিট এবং দায় দুটোই হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য টাইম। যখন যেই সরকার দেশ শাসন করবেন তখন সেই সরকারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে ইউজুয়ালি কেউ দায় নেয়ার জায়গাতে নাই, মানে কেউ বলছে না যে কার কোন ফল্টের জায়গা আছে। বাট আমি তো এই ক্রাশে স্কোয়ারলি বিমান বাহিনীর ফল্ট দেখি। স্কোয়ারলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার ছিল গত রাতে, অথবা গতকালকে দুপুরে ডিসমিস করা দরকার ছিল। শুধু ডিসমিস না, এই ধরনের পাইলটিং যারা করে ওটা আলাদা ইউনিট আছে, যে বিমান বাহিনীর ভিতরে কোন টিমটা কে পাইলট হচ্ছে, কে কোন বিমান করবে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং সার্টিফাই করতে হয়। এই দুই এক্সপার্ট দুই পাশে বসে আছেন, যে বিমানে ওঠার আগে প্রত্যেকটা বিমান থেকে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে একটা সার্টিফিকেশন নোট দিতে হয়, কে সার্টিফিকেশন করেছে, পাইলটের ফিজিক্যাল, মেন্টাল, সাইকিয়াট্রিক হেলথ টেস্ট করতে হয়, লট অফ থিংস ইনভলভ। এটা একটা ইউনিট আছে, এই ইউনিট চিফকে ডিসমিস করা দরকার, ইমিডিয়েটলি জিজ্ঞাসা করা দরকার কারা কারা এটার সাথে জড়িত। ডিসমিস তো করতেই হবে, পাশাপাশি হচ্ছে তাকে আপনি ফৌজদারি অপরাধে আনবেন কিনা, ইদার আন্ডার দ্য মিলিটারি ল, আর্মি ল যেটা আছে, অথবা বিমান বাহিনীর আইন যেটা আছে, অথবা সিভিল ল। দায়ের দোষ দেবার একটা কালচার তৈরি হইতে হবে, কাউকে না কাউকে এটা দায় নিতে হবে। যেহেতু জাতিটা নির্লজ্জ জাতি, অনেকাংশে এস্টাবলিশমেন্ট নিজ দায়িত্বে আউট অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এখানে কেউ রিজাইন করে না, এই জন্য নির্লজ্জের মতো করে ডিসমিস করা দরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এখান থেকে দাবি করছে, এর আগে আমি বলেছি, ইমিডিয়েটলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার। যারা যারা এই পুরো ট্রেনিং মেকানিজমের সাথে ইনভলভ, পুরো চেইন অফ কমান্ডের পুরো টিমকে ডিসমিস করা দরকার, করে বোঝা দরকার যে আসলে কার দায় এবং কার কতটুকু দায়িত্ব। দ্বিতীয়ত দেখতে হবে রাজুক এখানে কোনোভাবে ইনভলভ কিনা, যে চারপাশে বিল্ডিং কোডের যে ফানেল থাকে, আক্তার ভাই বলছিলেন যে ট্রেন পাথ থাকে, এই পাথে অবকাঠামোগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। যে রাজুকের আপনি দেখবেন যে ম্যাপ দেখে তো ফোর্সেসগুলো কি করে, ফোর্স দেখতেছে ট্রেনিং গ্রাউন্ডে এই প্লটের উপরে কোনো বিল্ডিং নাই, কিন্তু অবৈধভাবে একটা লাইসেন্স নিয়ে রাজুকের 10তলা বিল্ডিং ওখানে উঠে গেছে। এখন পাইলট অথবা বিমান বাহিনীর অফিসাররা তো বিল্ডিংয়ের গিয়ে রাস্তার পাশাপাশি ফ্ল্যাটের উপরে, প্লটের উপরে বিল্ডিং উঠছে কিনা এটা তো সে দেখতেছে না, সে ম্যাপে দেখতেছে এখানে কোনো বিল্ডিং নাই। তো দেখা গেছে ওখানে রাজুকের একটা অবৈধ বিল্ডিং অলরেডি উঠে বসে আছে। এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা রাজুকের এই বিষয়টাকে ভেবে দেখতে হবে। সিভিল এভিয়েশনের রেসপন্সিবিলিটি আছে রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করা এইসব ব্যাপারগুলোতে, যে সেখানে রাইট রুলস অফ এঙ্গেজমেন্ট করা আছে কিনা এবং এঙ্গেজমেন্ট ফলো করা হয়েছে কিনা, ইদার রাজুক হোক, জনগণ হোক, অথবা বিমান বাহিনী হোক। আর ইমিডিয়েটলি এয়ারবেস ইউজ করা ঢাকাকে কেন্দ্র করে আউটরাইট সাসপেন্ড করে দিতে হবে। যেই জিনিস করবার আমার আরও 10টা বিকল্প আছে, সেইটা ঢাকার মতো একটা বাসযোগ্যহীন শহরে আনবার কোনো জায়গা থাকতে পারে না। মানে এই যে এটিকে ঘিরে যে একটি অস্থিতিশীল পরিবেশ হলো, যেটি আমরা দেখলাম সারাদিন, এখানে কি আপনার যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের মধ্যে যে অনৈক্য, আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, কাদা ছড়াছড়ি করছেন, গালাগালি করছেন, এটি একটি কারণ কিনা অন্যদের সুযোগের জন্য? সার্টেনলি, এবং এটা গত কয়েকদিন থেকে বলছি মিটফোর্ডের ঘটনা থেকে, যে মিটফোর্ডের ঘটনাটা একটা এন্ট্র্যাপমেন্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস। এইটা জেনুইন কোনো চাঁদাবাজি খুনের ঘটনা না। আপনি গত 10 মাসে এখানে ব্যবসায়িক ব্যাপার হয়তো, এখানে 10 মাসে 1000টা চাঁদাবাজির ঘটনা ঘটছে।
কয়েক শত খুনের ঘটনা ঘটছে, কোনো খুনের ঘটনা কি এত ব্রুটালি সিসিটিভি ফুটেজে রেকর্ডেড হয়েছে কিনা, এত কহে নেই। ক্রিমিনোলজিস্টরা বলছে যে একটা খুনের যিনি প্ল্যান করেন তার আটমোস্ট প্ল্যান থাকে স্বল্পতম সময়ের ভিতরে খুনটা করে পালায়ে চলে যাওয়া। ওটাকে ঘিরে কি তৈরি হলো বিভক্তিটা? বিষয়টা তো তাই। আমরা হাসিনার বিরুদ্ধে তো গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই নামে, এই শব্দে, এই গালি ব্যবহার করে কোনোদিন স্লোগান দেই নেই। তাহলে একটা যুব দলের লোক মারা গেছে, যুব দলের কর্মী দ্বারা রাতের বেলা স্লোগান হচ্ছে আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। কে কার ভাই মারলো? এটা তো ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ বিএনপির লোক মারছে, বিএনপি আওয়ামী লীগের লোক মারছে, তখন কাউন্টার, মানে স্লোগানের গ্রামারে ভুল হয়ে গেছে। এর কাউন্টারে দেখেন আপনার পরের দিন ছাত্রদল মিটিং করতেছে, মিছিল থেকে বলছে জামাত শিবির রাজাকার, বাংলা ছাড়। এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বিএনপি স্লোগান দিচ্ছে এগুলো। যে মজলুমরা গত 16 বছর কাঁধে কাঁধ মিলায় লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, সার্টেনলি একজন রাজাকার হয়ে গেল, আবার রাজাকার হইলো, রাজাকার হইলে দেশ ছাড়তে হবে। আমি এই বিষয়টা আলাপ করতে আসছি। আবার